মিট করে বললে মানে তাহলে হ্যাঁ। অনেক সময় লেগে যাবে। তো এই জন্য আমি চেষ্টা করবো যে অন্তত 10 মিনিটস ভিতরে শেষ। আমি প্রথমে একটু সংক্ষেপে প্রেক্ষাপটটা বলি 1-2 মিনিটে, তারপরে মূল বক্তব্যে যাই। 1983 সালে হলো কিন্তু বাংলাদেশে প্রথম জিয়াউর রহমান তখন ক্ষমতায়, ওনার আমলেই সরকারি ব্যাংকের পরে বেসরকারি ব্যাংকের রেজিস্ট্রেশন বা লাইসেন্স দেওয়া শুরু হয়। এর আগে কখনো বেসরকারি ব্যাংক ছিল না। এবং জিয়াউর রহমানের আমলেই প্রথম 5টা ব্যাংক ওনার পিরিয়ডে 83 সালে লাইসেন্স দেওয়া হয়। এবং সেখানে প্রথম দেওয়া হয় ন্যাশনাল ব্যাংকে। ন্যাশনাল ব্যাংক ইজ দ্য ফার্স্ট প্রাইভেট অ্যান্ড ফার্স্ট জেনারেশন ব্যাংক দ্য বাংলাদেশ। তো এরপরে পর্যায়ক্রমে আরো 4টা লাইসেন্স দেওয়া হয়, তার মধ্যে ইসলাম ব্যাংক একটা। ইসলাম ব্যাংক বেসিক্যালি ওআইসির প্রস্তাবে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ব্যাংক প্রতিষ্ঠা করতে রাজি হয়। এবং এই ব্যাংক প্রতিষ্ঠায় আপনারা আমরা মুজিব ভাই সহ অনেকেই বলছেন যে এটা 70% ইনভেস্টমেন্ট হলো মুসলিম বা ইসলামিক কান্ট্রিগুলো। এবং এই ব্যাংকের সবচেয়ে বড় শক্ত ভিত্তি ছিল এখানে যারা ইনভেস্টর তারা ইসলাম ব্যাংকের চেয়ে কয়েক গুণ বড় বড় প্রতিষ্ঠান, তারা যেমন আল রাজি গ্রুপ, তো এবং কুয়েত ইসলাম ব্যাংক সহ। তো এখন এই যে 83 সালে তারা প্রতিষ্ঠা করার পরে কি হলো যেটা দেখলাম, বাংলাদেশে আপনার আপা মনে আছে আগে ব্যাংকগুলো অ্যাকাউন্টস মেইনটেইন করতো, বিশাল বিশাল সোনালী ব্যাংকে গেলে দেখবেন এক একটা খাতা আছে আপা, মানে ওই আপনার আমার সাইজের মতো খাতা, মানে ওটা লম্বা চওড়া মোটা সব দিক দিয়েই এক বিশাল খাতা, মানে সব ম্যানুয়ালি অ্যাকাউন্টস করা হতো। তো ইসলাম ব্যাংকে ফার্স্ট বাংলাদেশে হলো সফটওয়্যার বেসড এবং প্রথম অনলাইন বেসড ব্যাংকিং চালু করে। এর আগে কোন ব্যাংক বাংলাদেশে অনলাইন বেসড ব্যাংকিং চালু করতে পারে। 2, ইসলাম ব্যাংক অনলাইন বেস চালু করার পরবর্তীতে যেটা হলো যে সব ব্যাংক ব্রাঞ্চে তারা খুব দ্রুত উইদিন দ্য ইয়ার অনলাইন ব্যাংকিং চালু করলো। অন্যান্য ব্যাংক একটা দুইটা ব্রাঞ্চ করতে পারতো, আর বেশি করতে পারতো না। তারপরে ইসলাম ব্যাংক যেটা করলো যে তারা শুধু ইন্ডাস্ট্রি না, তারা বিশেষ করে এই যে আজকে বাংলাদেশ আরএমজির উপরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ পোশাক শিল্পের উপরে, এই পোশাক শিল্পের উত্থানের পিছনে মূল অবদান ইসলাম ব্যাংক। এবং গ্রাহকের সংখ্যা দ্রুত এত বাড়ছিল ইসলাম ব্যাংকে যে এক পর্যায়ে অমুসলিমরা পর্যন্ত, এখানে কোনো ইসলাম ব্যাংকে শুধু জামাত না, হুজুররা না, যারা ইসলাম প্র্যাকটিসিং মুসলিম তারা নন প্র্যাকটিসিং মুসলিম, অর্থাৎ এখানে আওয়ামী লীগ অমুসলিম সবাই এখানে অ্যাকাউন্ট আছে, 1.5 কোটির উপরে অ্যাকাউন্ট তাদের, দ্য হাইয়েস্ট। এই যে তাদের সফলতা, তারা 2000 কোটি টাকা পর্যন্ত প্রায় তারা প্রফিট করেছে, এই যে তাদের সফলতা, এইটা দেখে দেখে বাংলাদেশে অনেকগুলো ব্যাংক পরে যারা আরো যারা লাইসেন্স পেল দ্বিতীয় এবং থার্ড স্টেজে ফোর্থ স্টেজে, তারাও এক পর্যায়ে এই ইসলামী ব্যাংকিং এর দিকে ঝুঁকে পড়ে। ইসলামী ব্যাংকের সফলতা দেখে মনে হলো সব ব্যাংকিংই মনে হয় ইসলামের মধ্যে। তাদের এতটাই আকাশচুম্বী জনপ্রিয়তা, মানুষের প্রতি আস্থা, যেখানে হিন্দুরা পর্যন্ত গিয়ে অ্যাকাউন্ট খোলা শুরু করলো। পর্যায়ক্রমে 14টা ব্যাংক বাংলাদেশে বর্তমানে 100% ইসলামিক ব্যাংক। আর 61টা ব্যাংকের বাকি যতগুলো ব্যাংক আছে, একটা ব্যাংক নাই তাদের অন্তত একটা হলো ইসলামিক ব্রাঞ্চ বা উইংস নাই বা ডিপার্টমেন্ট নাই। তারা কেউ আংশিক, কেউ 50%, কেউ 70%, আর কেউ 100%। এই যে ইসলামী ব্যাংকিং এর প্রতি একটা টোটাল ব্যাংকিং সেক্টর ঝুঁকে পড়া শুরু করলো, তখনই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত সাহেব, ওনাদের সহ যারা এই বা নাস্তিক বা অনেকটা ইসলাম বিদ্বেষী, এরা ঝুঁকে পড়লো এইটির দিকে, চিন্তা করলো হায় রে হায়, ইসলাম ব্যাংকের সফলতার সাথে শুধু জামাতের সফলতা না, ইসলামী ব্যাংকের সফলতার সাথে হলো টোটাল একটা ইসলামের সফলতা। কারণ এরকম একটা ন্যারেটিভ তৈরি হয়ে যাচ্ছিল মানে বাংলাদেশ সহ সারা বিশ্বে, কারণ ইসলাম ব্যাংক বাংলাদেশে গন্ডি পেরিয়ে দেশের বাইরেও যখন পৌঁছে গেল, তখন এদের মাথা চারা দিয়ে এরা উঠলো বারাকাতরা যে এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী 5-10 বছরের ভিতরে বাংলাদেশে একটা ব্যাংক থাকবে না কনভেনশনাল ব্যাংক, 100% সবগুলো ব্যাংক ইসলামিক হয়ে যাবে। এবং এইটার সুবিধা যখন মানুষ পাবে তখন মানুষ মনে করবে, কারণ অর্থনীতি হলো গোটা দেশের বড় অংশই হলো অর্থনীতি, সেইখানে যখন ইসলামের এত সফলতা, তাহলে রাজনীতিতেও বোধহয় ইসলামের বিশাল সফলতা পাওয়া যেতে পারে যদি রাজনীতিও ইসলামিক হয়। এইটা নিয়ে তিনি লেখালেখি করলো এবং গবেষণামূলক বিভিন্ন রিসার্চ করলো, দেশে বিদেশে বিভিন্ন জার্নালে প্রকাশ করলো, এবং এক পর্যায়ে এটাকে তুলে ধরলো যে ওই যে বাংলা ভাইটাই এসে জড়াইলো যে বাংলাদেশে এই জঙ্গিদের
আস্তানা বা জঙ্গিদের মূল উৎসাহ আসে ইসলাম ব্যাংক থেকে, এরকম একটা ন্যারেটিভ তৈরি করার সে চেষ্টা করলো। 13 সাল থেকে চেষ্টা করে 5 বছরের মাথায় গিয়ে 17 সালে সফল হলো। এই কাজটা সেই ভারত এবং সেই ইসলামিক দেশ তারা করলো, এখানে ইউজ করলো। ইউজ করে দিয়ে 17 সালে তারা সেই গভীর রাতে হোটেল রেডিসনে গিয়ে রাতারাতি ইসলাম ব্যাংকের যারা ম্যানেজমেন্টে ছিল তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করলো এবং পর্যায়ক্রমে তার সেখানে অভিজ্ঞ অনভিজ্ঞ বিভিন্ন পর্যায়ের উচ্চ পর্যায়ের লোকদের এসালমের লোক নিয়োগ দিয়ে বাইরের ব্যাংক থেকে ইউনিয়ন ব্যাংকের একজন এমডি, যা কিনা ইসলামী ব্যাংকের একটা ব্রাঞ্চের সমানও না একটা ব্যাংক, তাকে এনে ইসলাম ব্যাংকের এমডি বানানো হলো। এনে বানানে বিভিন্ন তারপরে টাকা নেওয়া শুরু করলো এবং নীতি নীতি এখান থেকে প্রায় 82,000 কোটি টাকা এসালম নিয়ে নিল। আর সেই ইসলাম ব্যাংকের টাকা দিয়ে 82,000 থেকে 12,000 কোটি টাকা দিয়ে টোটাল ব্যাংকের 82% শেয়ার সে কিনে নিল বিভিন্ন কৌশলে। ওই যে বাহিনীর সহযোগিতা নিয়ে ব্যাংক দখল করলো ম্যানেজমেন্ট, সেই বাহিনীর সহযোগিতা নিয়েই তিনি ইসলাম ব্যাংকের প্রায় অলমোস্ট বেশিরভাগ শেয়ার তিনি তার করায়ত্ত নিল। মজার বিষয় হলো কি জানেন আপা, সেই এসালম কিন্তু নিজে ইসলাম ব্যাংকের কোন বোর্ডে ছিল না। উনি কিন্তু ইসলাম ব্যাংকের চেয়ারম্যান হইতে পারতেন, কিন্তু ইসলাম ব্যাংকের বোর্ডে থাকলে আবার সে টাকা নিতে পারে না লোন। এই কারণে তিনি বোর্ডে যায় নাই, তিনি কিন্তু অদৃশ্য থেকে তার বেনামে দামি লোকদেরকে বসিয়ে তার নিজের লোনগুলো নিয়েছে। এই যে 82,000 কোটি টাকা, 82,000 কোটি টাকা। এখন প্রশ্ন হলো, এখন ভয়টা কোন জায়গায় আসে না পা, সেটা হলো যে সংখ্যাটা তৈরি হয়েছে কোথায়। যখন একজন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো, চেয়ারম্যান কিন্তু এর আগেও বাংলাদেশ ব্যাংক 2 জন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে এই 5ই আগস্টের পরে। একজন হলো সাবেক সোনালী ব্যাংকের চেয়ারম্যান সরি এমডি ছিল ওনাকে, আর পরে আবার জুবাইদুর রহমান সাহেবকে, 2 জন। তখন কিন্তু এটা নিয়ে কোনো সাউন্ড হয় নাই। সেই যে সোনালী ব্যাংকের যে এমডি ছিল তাকে যখন চেয়ারম্যান বানানো হলো, তখন কিন্তু এটা নিয়ে সেও কিন্তু আওয়ামী লীগের নামে নিয়োগ করা ছিল। উনি কিন্তু আওয়ামী লীগের পিরিয়ডেই সোনালী ব্যাংকের এমডি ছিল। তো এখন তারপরে যে ছিল সেও আসলো, তাদের নিয়ে আন্দোলনকারীরা দাবি শঙ্কায় পড়লো কখন, যখন দেখলো এমন একজন লোককে এবার চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে যে ইতিপূর্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল, ডেপুটি গভর্নর ছিল, ডিজি ছিল। ডিজি হওয়ার আগে উনি যখন রংপুর জোনের ইনচার্জ ছিল, ইডি ছিল, তখন ওনার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল উনি 52 লক্ষ টাকা তছরুপ করেছে। এটা নিয়ে ওনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, লিখিত প্রমাণ আছে বাংলাদেশ ব্যাংকে। 2 হলো ওনার স্ত্রীর নামে 3 টাকা গিফট আছে ব্যাংক থেকে, সেটা খেলাফি। 3 হলো যে বিভিন্ন তথ্যসূত্রে জানা গেল এই লোক, আমরা সবাই জানি তখন বাংলাদেশ ব্যাংক অনেকটা এসালমের নিয়ন্ত্রিতই ছিল। ওখানে যারা গভর্নর এবং ডেপুটি গভর্নর ছিল তারা এসালমেরই লোকই ছিল, এবং গভর্নর এসালম হাসিনা যেদিন পালাইছে এসালম পালাইছে, ওই গভর্নরও পালাইছে কবির সাহেব, আজও ফিরে আসে না বাংলাদেশে। সুতরাং ওনার ওই সময়কার একজন ডেপুটি গভর্নর এবং এসালমের সাথে যার গায়ের গন্ধ আছে তাকে যখন চেয়ারম্যান নিয়োগ প্রশ্নটা আসছে, তখন এখানে যদি একজন বিএনপির কোন নেতাকে যদি চেয়ারম্যান বানায়, এটা নিয়ে আমার মনে হয় না যে এটা গ্রাহকরা কোনো নির্দেশ। আপনাকে আবারও